বেদান্ত তার বন্ধুদের নিয়ে ধানাপাল্লি গ্রামের ব্যাংক লুট করতে এসে পড়ে যায় মহা বিপদে। এখানকার মহিলা সারপাঞ্চ ছিল বেশ ধুরন্ধর। সে ভালো মানুষের আড়ালে এই গ্রামে চালাতো অবৈধ ব্যবসা এবং গুম হত্যা। এই সত্য বেদান্তরা জানতে পারায় সে তো তাদের পেছনেই পড়ে যায়। এবার বেদান্তরা এই বিপদ থেকে কিভাবে বাঁচবে? তারা কি পারবে ওই মহিলার আসল রূপ সবার সামনে আনতে? তাছাড়া এই গল্পে আমরা এটাও দেখব যে ব্যাংক ডাকাতি করতে এসে বেদান্ত কিভাবে এক ব্যাংকারকেই তার প্রেমিকা বানিয়ে ফেলে। চলুন তাহলে এই মজার আর সাসপেন্সে ভরা গল্পের এক্সপ্লেনেশন শুরু করা যাক। মুভির নাম চৌরিয়া পাথাম। শুরুতে আমরা বেদান্তকে দেখতে পাই। সে প্রডিউসারকে তার মুভির জন্য লেখা স্ক্রিপ্ট বলছিল। সে বলতে থাকে হিরো ভিতরে যাবে আর ভিলেনকে তার হাতের কাছে থাকা গান দিয়ে শুট করে মেরে দিবে। এরপর সে যখন সেখান থেকে বেরিয়ে আসবে তখনই মুভি শেষ। এইগুলো শুনে প্রডিউসার বলে সবসময় হিরো মারবে এটা মানায় না, হিরোকেও কিছু মার খাওয়া উচিত। আর সে তার মুভিতে হিরোইনের জন্য একটা স্পেশাল গানও অ্যাড করে দিবে। রোমান্টিক সিন থাকলে থিয়েটারে ভালো লাগবে। এরপরই বেদান্ত সেখান থেকে উঠে আসছিল। তখনই তার বন্ধু ওয়াকি টকির মাধ্যমে জানায় তার ডিরেক্টর বেদান্তের জন্য বসে আছে আর প্রডিউসারকে অ্যাপ্রুভ করেছে। সে বলে স্ক্রিপ্ট একটু চেঞ্জ করতে বলেছে, বাকি সব ঠিক আছে। এরপরই সে ডিরেক্টরের কাছে যায়। সে তখন জিজ্ঞেস করে কোথায় ছিলে এতক্ষণ, আমি কতক্ষণ ধরে অপেক্ষা করছি। তখন বেদান্ত বলে যে তার পেটে কিছু সমস্যা হয়েছিল। যাক, এরপরই সে তাকে পাঠায় মুভিতে বোম ব্লাস্ট করাতে। সে কাজও শুরু করে। প্রথম 9টা শুটে ব্লাস্ট অনেক ছোট হয়। ডিরেক্টর তো এতে বেশ বিরক্ত হয়ে যায়। 10 নম্বর শুটে এত বড় ব্লাস্ট হয় যে ধুলোতে শুটিং স্পটই অন্ধকার হয়ে যায়। ডিরেক্টর তো তখন রেগে মেগে বেদান্তকে খুঁজছিল আর সে সেখান থেকে পালাচ্ছিল। তখনই তার বন্ধু এসে বলে ওখানে সেট জ্বলছে আর তুই এখানে? বেদান্ত উত্তরে বলে সে আগে থেকেই জানতো যে এই বলদ পুরো সেট উড়িয়ে দিবে। এখন সেই ডিরেক্টর আর তাকে সেটাই আসতে দিবে না। সে প্রডিউসার পেয়ে গেছে, এখন স্ক্রিপ্ট শেষ করে নিজের মুভির কাজ শুরু করবে। এরপরে বেদান্ত আর তার ফ্রেন্ডকে দেখা যায়। বেদান্ত বসে তার স্ক্রিপ্টে কিছু চেঞ্জ করছিল যা তাকে প্রডিউসার করতে বলেছিল। তখনই তার ফ্রেন্ড বলে সে কি স্ক্রিপ্ট চেঞ্জ করছে? বেদান্ত বলে হ্যাঁ, তা না হলে কি সে তার মুভি প্রডিউস করবে? আর তার স্ক্রিপ্ট চেঞ্জ করা প্রায় শেষ। কাল গিয়ে প্রডিউসারের সাথে সে দেখা করবে। কথা শুনেই তার ফ্রেন্ডের তো কাশি এসে যায়। এরপরে বেদান্ত বলতে থাকে মুভি বানাতে হলে তো এসব করতেই হবে। বেদান্তের ফ্রেন্ড তখন বলে কিন্তু সে তো মানা করে দিয়েছে। বেদান্ত বলে যদি আমার কাছে টাকা থাকতো তাহলে এতদিনে নিজেই নিজের ফিল্ম বানিয়ে ফেলতাম। তখন তার ফ্রেন্ড তাকে বলতে থাকে তো পাশেই তো একটা ব্যাংক আছে, ওইটা চুরি করে টাকা নিয়ে আসি। যাক, বেদান্ত তখন তার এই কথায় তেমন পাত্তা দেয় না। এরপরই সে তার লেখা স্ক্রিপ্ট নিয়ে যায় প্রডিউসারের কাছে। কিন্তু প্রডিউসার তো তার স্ক্রিপ্ট না দেখেই মানা করে দেয় আর বলে পুরো শুটিং সেট জ্বালিয়ে দিয়েছো, আমি কেন? আজকের পর থেকে কোনো প্রডিউসারই তার সাথে কাজ করতে চাইবে না। ফিল্ম চেম্বার এবং প্রডিউসারের কাউন্সিল এসবের ব্ল্যাক লিস্টে আছে সে। আর যদি এতই মুভি বানাতে ইচ্ছে করে তাহলে গিয়ে যেন ব্যাংক লুট করে আর নিজেই মুভি বানিয়ে নেয়। এই বলে প্রডিউসার তাকে বের করে দেয়। বেদান্ত তখন বাড়ি এসে চিন্তা করতে থাকে যে সে মুভি কিভাবে বানাবে। তখনই বেদান্ত আয়নায় তার প্রতিবিম্বের সাথে কথা বলছিল। বেদান্ত তখন জিজ্ঞেস করে সে কি চায়। তার প্রতিবিম্ব বলে সে কি দৃশ্যম মুভি দেখেনি, মার্ডার সেসব দেখেনি। মোহনলাল মার্ডার করে কিভাবে নিজেকে লুকিয়ে রেখেছিল, পার্ট 2ও এসে গেছে, কিন্তু সে তো এখনো পারেনি। বেদান্ত তখন বলে তো এখন কি আমি মার্ডার করব? তার প্রতিবিম্ব বলে যখন লক্ষ্মণ তাকে ব্যাংকের কথা বলেছিল তখনই ঘড়ির বেল কেন বেজেছিল? প্রডিউসারই বা কেন তাকে ব্যাংক চুরি করার কথা বলেছে? সে কি বুঝতে পারছে না? তো বোঝাই যায় যে বেদান্তের মাথায় শুধু লক্ষ্মণ আর প্রডিউসারের বলা ব্যাংক লুট করার কথাই ঘুরছিল। এরপরে সে গুগলে সার্চ দেয় ইন্ডিয়ার সবচেয়ে ধনী গ্রাম কোনটা। সেখান থেকেই সে ধানাপাল্লির নাম খুঁজে পায়। এরপরই সে পুরনো একটা গাড়ি কেনে, সবকিছুর জন্য প্রস্তুত হয়। পরদিনই সে লক্ষ্মণকে তুলে ব্যাগ গুছাতে বলে। তারা দুজন তখন ব্যাগও গুছায়। সেই সময় বোম ব্লাস্ট করানো সেই লোকটা বেদান্তের কেনা গাড়ি নিয়ে আসে। তাকে দেখে লক্ষ্মণ বলে ও এখানে কি করছে? তার জন্যই তো তাদের আজ এই অবস্থা। বেদান্ত বলে আসলে তার সাথে কিছুটা মিটমাট হয়েছে এই নিয়ে, আর ডকুমেন্টারির জন্য সেও আমাদের সাহায্য করবে। লক্ষ্মণ তখন বলে ডকুমেন্টারি বানাতে বোম ব্লাস্ট করানোর লোক কি করবে? বেদান্ত উত্তর দেয় সাউন্ড ডিপার্টমেন্টে কাজ করবে, সে সাউন্ড শোনাবে। এরপরে বেদান্তের সাথে গাড়ির পেছনে ব্যাগ রাখতে গেলে সে তো দেখতে পায় যে আরো একজন বসে মদ পান করছে। লক্ষ্মণ এটা দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে এখন আবার এটাকে?
দিন দুপুরে মদ পান করছে। বেদান্ত বলে, শুটিং এর জন্য তো তার লোক লাগবে তাই না? এই সেই লোক যে আর্ট ডিপার্টমেন্টে কাজ করবে। এরপরই লক্ষ্মণ দেখতে চায় এই বোম ব্লাস্ট করানো লোক আর মদ পান করা লোকের মধ্যে মুভি নিয়ে কেমন ধারণা আছে। তো সে সাউন্ড ডিপার্টমেন্টে যে কাজ করবে তাকে জিজ্ঞেস করতে থাকে যে সাউন্ডের জন্য সব জিনিসপত্র কি সাথে এনেছে, সে মাইক এনেছে, এক্সট্রা কেবল এনেছে, সে তো এখানে খালি হাতে এসেছে। তখন সেই লোক বলে, চুপ থাক ভাই, আমি এখানে বোম ব্লাস্ট করতে এসেছি। বোম ব্লাস্ট করিয়ে টানেল তৈরি করব, এরপর ব্যাংক লুট করব। লক্ষ্মণ তো এটা শুনে হাসতে থাকলে আর্ট ডিপার্টমেন্টে যে কাজ করবে সেও বলে, হ্যাঁ, সে হাসছে কেন, তারা তো সত্যিই ব্যাংক চুরি করবে। এই শুনে তো লক্ষ্মণ খুবই অবাক হয়ে যায়। তখন তারা বলে, কেন, বেদান্ত কি তাকে কিচ্ছু বলেনি? এই কথা শুনেই তো লক্ষ্মণ চলে যায় বেদান্তের কাছে। বেদান্ত তখন মুদি দোকানিকে বলছিল 1 মাসের জন্য বিস্কুট স্ন্যাক্স প্যাক করে দিতে, সাথে যেন সিগারেটও দেয়। তখনই লক্ষ্মণ এসে বলে, এ দুজন কি বলছে এসব, টানেল বানিয়ে কিসের ব্যাংক চুরি করবে? বেদান্ত তখন তাকে জুসের বোতল ধরিয়ে দেয় আর বলে, বলছি সব, একটু অপেক্ষা কর। এরপরই সে লক্ষ্মণকে বলতে থাকে যে এই সকল প্ল্যানের আসল ইন্সপিরেশনই তো লক্ষ্মণ। লক্ষ্মণ বলে, মুরগি কেটে মাংস খেতে জানে না আর ওদের নিয়ে তুই ব্যাংক লুট করবি? তখনই বেদান্ত বলে, সে লোকের ব্যাপারে কি বা জানে, সেই এই কাজের জন্য একদম পারফেক্ট। তার নাম হলো বাবলু কুমার। সে একজন বোম ব্লাস্টার। যতক্ষণ পর্যন্ত না সে বোম ব্লাস্ট করে ততক্ষণ পর্যন্ত তার ঘুম আসে না। নিজের স্ত্রীর জন্মদিনে টিভির রিমোট না দিয়ে বোমের রিমোট দিয়ে দিয়েছিল। এরপর থেকে আর কোনোদিন তার ঘরে জায়গাই হয়নি। প্রতিদিন সে যায় তার পরিবারের সাথে দেখা করতে, কিন্তু তাকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়। আর তার শ্বশুর তো বলেছে যে ঘর ভেঙেছে সে, সেই ঘর ঠিক করতে পারলেই সে তাকে আবারও ঘরে তুলে নিবে, তার আগে না। আর এই কাজের জন্য তার তো অনেক টাকার প্রয়োজন। সেদিন শুটিংয়ে যে ব্লাস্ট করিয়েছিল এরপর থেকে তো তার লাইসেন্সও চলে গেছে। তার এই ট্যালেন্টের জন্য এখন তাকে কাজ দেওয়ার জন্য সারা বিশ্বে একটাই লোক আছে, আর সেটা হচ্ছে বেদান্ত। ব্যাংক ডাকাতির কথা বলেই সে একে নিয়ে এসেছে। তো এরপরই তারা মদ খাওয়া সেই লোকটার কাছে যায়। তখন বাবলু তার কাছে মদের বোতল দিয়ে বলেছিল এটা নর্দমায় ফেলতে, সেই লোকের সামনে। বেদান্ত তাই করে। লোকটা তো এটা দেখে সে নর্দমা থেকে মদের বোতল তুলে আনে। পরে মদের লোভ দেখিয়েই তাকে এখানে এনেছে তারা, কারণ মদ পেলে এই লোক যে কোনো কাজ করতে পারবে। সবকিছু শুনে লক্ষ্মণ বলে, আমরা গ্রামে গিয়ে ব্যাংক লুট করব আর গ্রামের মানুষ কি আমাদেরকে আপ্যায়ন করবে? বেদান্ত বলে, আরে আগে সবটা বলতে তো দে। সে বলতে থাকে তারা যে গ্রামে যাচ্ছে সেই গ্রামের নাম হচ্ছে ধানাপাল্লি। সবচেয়ে সুন্দর, পরিষ্কার, শান্ত আর ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে ধনী গ্রাম এটা। 5 বছর ধরে আদর্শের পুরস্কার পেয়েছে এই গ্রাম। এখানে সবাই গুড় বানিয়ে তা বিক্রি করে কোটি টাকা উপার্জন করছে। এই গ্রামে পুলিশের কোনো দরকারই পড়ে না। আসলে সেখানে কোনো ক্রাইম হয় না। এই গ্রাম প্রথম থেকেই ডকুমেন্টারি বানানোর জন্য পারফেক্ট ছিল। শুধুমাত্র তারা সেখানে গিয়ে শুটিং করবে আর ব্যাংকের উপর নজর রাখবে। এরপরে ব্যাংক লুট করে ভালোভাবে ফিল্ম বানাবে। লক্ষ্মণ তখন বলে, এটা তো বাহুবলীর প্রি প্রোডাকশনের মতো লাগছে, এই কাজে অনেক ঝুঁকি আছে। বেদান্ত বলে, বাহুবলীতেও তো রিস্ক ছিল তাই না? কিন্তু এটা আমাদের বাহুবলী। আমি হলাম রাজামৌলি আর তুই হলি আমার সেন্থিল। এরপরে 4 জন বেরিয়ে পড়ে সেই ধানাপল্লির উদ্দেশ্যে। এরপরই তারা সেই গ্রামে গিয়ে দুজনকে জিজ্ঞেস করে যে সারপাঞ্চের বাড়িটা কোন দিকে। তখনই মুন্সি নামের লোক বলে, ইউটিউবের জন্য তোমরা ভিডিও বানাবে তাই না? বেদান্ত বলে, না, ইউটিউবের জন্য না, এটা একটা ডকুমেন্টারি। তারা সবাই ডকুমেন্টারি ফিল্ম বানাতে এসেছে। মুন্সি তখন তাদেরকে পথ দেখিয়ে দেয়। সেই লোকের সাহায্যে তারা সারপাঞ্চের বাড়ি পৌঁছে যায়। সেখানে গ্রামের অনেক লোক এসেছিল তাদের জন্য। এরপরই গ্রামের সারপাঞ্চকে দেখানো হয় যে একজন মহিলা, তার নাম বাসুধা। যদি সে একবার মেনে যায় তাহলেই বেদান্ত এখানে কাজ করতে পারবে, তাই তার কাছ থেকে পারমিশন নিতে হবে। সেখানেই ছিল জমিনদার। সে সবসময় সারপাঞ্চের কাজে নাক গলায়। সেও সারপাঞ্চ হতে চায়। এরপর সারপাঞ্চ বেদান্তকে জিজ্ঞেস করে, এই ডকুমেন্টারির ফিল্ম বানালে কি তাদের গ্রামের ভালো হবে? জমিনদার বলে, কে জানে, হতেও তো পারে। তখনই বেদান্ত বলতে শুরু করে, ধানাপল্লির সম্পর্কে শুধু 2 শহরের মানুষ জানে, কিন্তু এই ডকুমেন্টারি ফিল্ম বানালে সারা বিশ্ব জেনে যাবে এই গ্রামের ব্যাপারে। জমিনদার তখন সারপাঞ্চকে বলে, এই বেদান্ত কে, কোথা থেকে এসেছে, তার পরিচয় কি, এসব তো তারা কিছুই জানে না।
তখনই এক বুড়ো লোক বলে তার নাতি এই গ্রাম ছেড়ে আমেরিকা চলে গিয়েছে, এই বলে যে তাদের গ্রাম নাকি ভালো নয়, কিন্তু তারও জানা উচিত তাদের গ্রাম কত ভালো। এই ডকুমেন্টারি ফিল্ম তাদেরকে সাহায্য করবে এই ব্যাপারে, তাই সে তাদের সাথেই আছে। পরে দেখা যায় গ্রামের সবাই এতে সম্মতি জানায় আর সারপাঞ্চকে বলে তাদের এখানে কাজ করার জন্য অনুমতি দিয়ে দিতে। এরপরই সারপাঞ্চ বলতে থাকে যে এই ডকুমেন্টারি ফিল্মের জন্য পঞ্চায়েতের পক্ষ থেকে অনুমতি দেওয়া হলো। সারপাঞ্চ তখন জন নামের একজনকে নির্দেশ দেয় তাদের 4 জনের থাকার ব্যবস্থা করে দিতে। তখনই বেদান্ত বলে যদি আপনাদের কোনো সমস্যা না হয় তাহলে আসার পথে একটা পাঠশালা দেখেছে সে, সেখানেই থেকে তারা তাদের কাজ শুরু করতে চায়, তারা কি সেখানে থাকতে পারবে? জমিদার তখন উঠে বলে তাদের দাদার হাতে বানানো পাঠশালাতে তারা 4 জন থাকতে পারবে। সারপাঞ্চ বলে তারও এতে কোনো আপত্তি নেই, তারা সেখানে থেকেই কাজ শুরু করতে পারবে। সবাই তখন সেখান থেকে চলে যায়। জমিদার তখন মুন্সিকে ডেকে বলে এই 4 জনের উপর একটু নজর রাখতে, তারা যেন এখানে শুধু ফিল্মের কাজই করে, অন্য কিছু যেন করতে না পারে। এরপরই জন বেদান্তদের নিয়ে প্রাইমারি স্কুলে যায়, সেখানে সে তাদেরকে ক্লাস 3 সেকশন বির কক্ষটা দেয়। তখনই বেদান্ত বলে জানালা বন্ধ করে দিতে। জন বলে কেন, জানালা কেন বন্ধ করবে? বেদান্ত বলে পোস্ট প্রোডাকশনের জন্য সে বলছে। এরপরই লাক্সমানকে সে খোঁচা মেরে বলে সে যেন এইটা বলে যে তাদের ফটোগ্রাফির জন্য এটা করতে হবে। লাক্সমানও তখন বলে হ্যাঁ এজন্যই লাগবে, ভিজুয়াল এক্সপেক্টরের জন্য তারা বৈজ্ঞানিক স্টুডিও বানাবে, এরপর সাউন্ড দিয়ে পিকচার তৈরি করবে। বেদান্ত আর লাক্সমান তখন আরো অনেক কিছু বলতে থাকে, কিন্তু জন তো এসবের কিছুই বোঝে না, তাই সে তাদেরকে থামিয়ে বলে বাতাস না আসলে কোনো সমস্যা নেই, তাদের অভ্যাস আছে। তখনই মদ পান করা লোকটা বলে তাদের অভ্যাস আছে। এরপরই জন তাদের 30 দিনের সময় দেয়। 30 দিন পরে তাদের স্কুল খোলা হবে, এর আগেই যেন তারা তাদের কাজ করে আর ক্লাসের যেন কিচ্ছু না করে। এই বলেই জন সেখান থেকে চলে যায়। তখন তারা সবাই মিলে ক্লাসরুমে তাদের থাকার ব্যবস্থা করতে থাকে। এরপরে তারা সেই গ্রামের ম্যাপ বের করে প্ল্যান করতে থাকে। স্কুল থেকে ব্যাংকের দূরত্ব ছিল 300 মিটার। এই ক্লাসরুমে 5 মিটার গর্ত করে পরে রাস্তায় 5 ঘর পেরিয়ে 300 মিটার পথ অতিক্রম করে এরপর তারা ব্যাংকের ভেতরে ঢুকতে পারবে। আর এই কাজ করতে হবে তাদেরকে মাত্র 30 দিনের মধ্যে। এর জন্য তাদের একদিনে 10 মিটার গর্ত করতে হবে, সেটা যে করেই হোক। কিন্তু তখন তো কেউ তার কথা বুঝতে পারে না। বেদান্ত তখন বলে চোখ বন্ধ করে চিন্তা করতে। এরপরই সে আবারও বলতে শুরু করে যে প্রতিদিন বাবলু কম ইন্টেন্সের বোম দিয়ে গর্ত করবে, একবার গর্ত হয়ে গেলে তারা টানেলে যাবে। এরপর প্রতিদিন ধীরে ধীরে মাটি কেটে নদীতে ফেলবে, এরপরই বোম লাগাবে। এভাবে তারা 300 মিটারের পথ তৈরি করবে, আর তা যেন কেউ বুঝতে না পারে। জ্যাক মাটি কেটে লাক্সমানকে দিবে, আর লাক্সমান গাড়িতে করে প্রতিদিন গিয়ে তা নদীতে ফেলে আসবে। এরপরই 30 দিন বাদে স্কুল থেকে ব্যাংক পর্যন্ত টানেল তৈরি হয়ে যাবে। এরপরই ব্যাংকের লকার রুমের নিচে বোম লাগিয়ে সেখানে তারা প্রবেশ করবে আর ব্যাংক লুট করবে। যদি এখানে সবকিছু প্ল্যান অনুযায়ী হয় তো তাদের জীবন একেবারে ঠিক হয়ে যাবে। তখনই জ্যাক বলে আগে তার মদের ব্যবস্থা করে দিতে হবে, তারপর সে সব করবে। বেদান্ত বলে ঠিক আছে, সেটা হয়ে যাবে, তোমার চিন্তার কোনো কারণ নেই। তো এসব শুরু করার আগে 4টা কথা তাদের মাথায় রাখতে হবে। প্রথম কথা, গ্রামের সবার বিশ্বাস অর্জন করতে হবে। দ্বিতীয় কথা, সুড়ঙ্গের ভিতর তারা নেটওয়ার্ক পাবে না, তাই যোগাযোগের জন্য তারা ওয়াকি টকি ব্যবহার করবে। তৃতীয় কথা, তাদের কাছে থাকা পেপারে তারা কি অ্যাকশন নিবে তা কোডের মাধ্যমে লেখা আছে, তাই কেউ কিছু বললে কোডের মাধ্যমে বলবে। চতুর্থ কথা হলো তাদের টানেল বানানোর সরঞ্জাম যেন কেউ দেখতে না পায়। এই মিশনের নাম হচ্ছে ব্যাংক ডাকাতি। তো চলো মিশন শুরু করা যাক। তো এরপরই শুরু হয় আসল কাহিনী, অর্থাৎ ডাকাতির খেলা। আমরা এরপর ধানাপাল্লির গ্রামীণ ব্যাংকের সামনে বেদান্তদেরকে দেখতে পাই। বেদান্ত বলছিল তারা যে ডকুমেন্টারি বানাবে তাই ধানাপাল্লি গ্রামীণ ব্যাংকের উপরেই বানাবে। সেদিন রাতে শুরু হয় তাদের প্ল্যানের প্রথম অংশ, ক্লাসে গর্ত করা। প্রথমে তো তারা প্রার্থনা করে নেয়, পরে তারা তাদের কাজের জন্য তৈরি হয়। সেখানে তারা তাদের কোড নেম বলছিল, যা তাদের সবাইকে মনে রাখতে হবে। বেদান্তের কোড নেম হচ্ছে আলফা ভি, লাক্সমানের কোড নেম আলফা এল, বাবলুর আলফা বি, আর জ্যাককে তার কোড নেম জিজ্ঞেস করা হলে সে বলে উলফা জ্যাক। তারপরে শুরু হয় কাজ। বেদান্ত বলে এখানে প্রতিদিন রাত 9টার সময় ঘন্টি বাজানো হয়, ঠিক সেই সময়ই তাদেরকে বোম ব্লাস্টটা করতে হবে। লাক্সমান হাতে ক্যামেরা নিয়ে ফটো তোলার বাহানায় সেই ঘন্টির কাছে গিয়ে নিজের পজিশনের কথা জানায়। বাকিরাও প্রস্তুত হয় তাদের কাজের জন্য। বাবলু তখন মাটিতে ছোট একটা গর্ত করে আর তার মধ্যে কম ইন্টেন্সের একটা বোম রাখে। এখানে তারা সবাই কোড নেমের মাধ্যমে একে অপরের সাথে কথা বলছিল।
তো এরপরই আলফাভি অর্থাৎ বেদান্ত লাক্সমানকে বলে যে তারা কিন্তু বোম নিয়ে তৈরি। তখনই বাবলু কানে কিছু একটা গুজে নেয়, যেন শব্দ না আসে কানে। ঠিক সেই সময় ঘন্টি বাজলে লাক্সমান বেদান্তকে ইনফর্ম করে আর বলে এখনই ব্লাস্ট করতে, কিন্তু সে কোনো সাড়া না পাওয়ায় বেশ ভয়ই পেয়ে যায়। তখনই বেদান্ত তাকে জানায় যে ব্লাস্ট তারা করে নিয়েছে। তখন আমরাও দেখতে পাই ঘন্টি যখন বেজেছিল তখনই বাবলু ব্লাস্ট করে দিয়েছিল। প্রথম দিনের কাজ তাদের সফলভাবে সম্পন্ন হয়। এর পরের দিন তারা শুরু করে তাদের নকল ডকুমেন্টারি ফিল্ম বানানোর কাজ। তারা ধানাপল্লী গ্রামের ব্যাংকের ম্যানেজারের ভিডিও করছিল। সেই সময় রুমে অ্যাকাউন্টেন্ট আঞ্জলি চা নিয়ে আসে। বাবলু তখন বলে চাওয়ালি, উনারও একটা ভিডিও বানিয়ে নেই, ভালোই হবে। তখনই আঞ্জলি বলে সে চাওয়ালি নয়, গত 3 বছর ধরে সেই ব্যাংকে অ্যাকাউন্টেন্টের কাজ করছে। বাবলু তখন আর কিছু বলতে যাবে তখনই বেদান্ত তাকে থামায়। এরপর সে তার নিজের নাম বলে মঞ্জুনাথ। এই ডকুমেন্টারির ডিরেক্টর সে। তার টিমের পক্ষ থেকে সে আঞ্জলির কাছে ক্ষমাও চায়। এরপর স্কুল ঘরে একটা ছোট মেয়ে এসে ক্লাস 3 সেকশন বি তে যেতে চায়। তখনই বাবলু তাকে আটকায় আর বলে সে এখানে যেতে পারবে না। তখনই সেখানে আঞ্জলি আসে। বাবলু বলে এটা কি তার বাচ্চা? সে বলে না না, তার তো এখনো বিয়েই হয়নি। আর এসব কি? প্রথমে তাকে চাওয়ালি আর এখন এই বাচ্চাকে তার বাচ্চা বানিয়ে দেয়া। তখন বাচ্চা মেয়েটা বলতে শুরু করে তার বিয়ে হয়নি। ওই দিনই মোহন স্যার আর দিদির পালিয়ে যাওয়ার কথা ছিল। দিদি তো অনেক স্বর্ণ তার সাথে নিয়েছিল, কিন্তু মোহন স্যার সেই সব গহনা নিয়ে পালিয়ে যায় আর দিদিকে ছেড়ে দেয়। এরপর থেকে দিদি আর কারো সাথেই কথা বলে না। বাচ্চাটা আঞ্জলির কাহিনী বলছিল। আঞ্জলি তখন তাকে চুপ করিয়ে দেয় আর বলে কেউ তাকে এসব বলতে বলেছে? কেউ কি জিজ্ঞেস করেছে? আর সে কি এখন তার বাবাকে ডেকে তার বয়ফ্রেন্ডের কথা বলে দিবে? সে কি বলে দিবে সে আর সাহিল তারা দুজন স্কুলের লাস্ট বেঞ্চে বসে আর স্কুলের পরে বেড়াতে যায়? তখন বেদান্ত তাকে থামিয়ে বলে চুরি করেছে মোহনলাল, তারা দুজনের জন্য ঝগড়া করছে কেন? যাক, তো এরপরে দৃশ্য চলে যায় আঞ্জলিদের বাড়িতে। আঞ্জলি সেই ছোট মেয়েটার পাশে এসে বলে তারা যখন স্কুলে ছিল তখন শহরের ছেলেটা তো ঠিক বলেছিল, মোহন সব কিছু নিয়ে পালিয়েছে, এর জন্য সে কেন মন খারাপ করে বসে থাকবে? তখন ছোট মেয়েটা বলে তো এখন সে কি করবে? সেই ছেলেটার সাথে পালিয়ে যাবে। এদিকে বেদান্তের মিশনের 3য় দিন চলে। লাক্সমান তখন সেই ঘন্টির কাছে গিয়ে নিজের পজিশন জানায়। বেদান্ত তখন লাক্সমানকে জানায় ক্র্যাকার রেডি। এরপর ঘন্টি বাজতেই লাক্সমান বেদান্তকে ব্লাস্ট করতে বলে। সঙ্গে সঙ্গে তারা ব্লাস্ট করিয়ে দেয়। তাদের আজকের মিশনও সাকসেসফুল হয়ে গেছে। এভাবেই তাদের কাজ চলতে থাকে। তারা রাতের বেলা টানেল তৈরি করত আর দিনের বেলা নকল ডকুমেন্টারি শুটিং করত। 6 দিনের মাথায় তারা টানেলে প্রবেশ করতে পারে। এরপরে শুরু করে টানেলের ভেতর সুড়ঙ্গ তৈরির কাজ। মাটি খুঁড়ে সুড়ঙ্গ তৈরি করত তারা, আর লাক্সমান গিয়ে প্রতিদিন সেই মাটি নদীতে ফেলে আসতো। এভাবেই একদিন গ্রামের এক জায়গায় কাজ চলছিল, কিন্তু তা গোপন ছিল। তারা সেখানেও ফিল্ম করতে গেলে জন বলে যেখানে ফিল্ম অ্যালাউড না। পরে সারপঞ্চ বাসুদা বলে এটা তাদের গ্রামের একটা গোপন প্রজেক্ট, এটা তারা ডকুমেন্টারির জন্য ফিল্মে দিতে পারবে না। এই শুনে বেদান্তরাও চলে আসে। এভাবেই তাদের দিন যেতে থাকে। কিন্তু সেখানে এক পুলিশ অফিসার ছিল, তার বেদান্তদের উপর সন্দেহ ছিল। যেদিন থেকে তারা এই গ্রামে এসেছে ঠিক সেদিন থেকেই। তাই অফিসার একদিন সেই ব্রিজের কাছে যায় যেখান থেকে লাক্সমান নদীতে মাটি ফেলতো। সেখানে ব্রিজের উপর কিছু মাটি দেখে তার সন্দেহ আরো বেড়ে যায়। এদিকে বেদান্তরা তাদের টানেল তৈরির কাজ চালিয়ে যাচ্ছিল। বেদান্ত সেই আঞ্জলির সাথে বন্ধুত্বের সুযোগ নিয়ে জানতে পারে যে তাদের ব্যাংকে কেমন টাকা আছে। আঞ্জলি তখন বলে ইউএস, মালয়েশিয়া, চায়না আরো কয়েকটা দেশ থেকে এখানে টাকা আসে। একদিন তারা গ্রামের এক বাসিন্দাকে জিজ্ঞেস করে এই গ্রামের কোন জিনিস তার সবচেয়ে ভালো লাগে। লোকটা বলে ভাসুদাকে। তারা তো এতে খুবই অবাক হয়। তখন লোকটা বলে এরকম কিছু না, আসলে সে অনেক ভালো একজন মানুষ তো তাই। এরপরই তারা বলে তো এই জমিনদারকে কেমন লাগে। লোকটা তখন কিছু না বলে শুধু ছিক করে চলে যায়। এরপরে তারা যায় জমিনদারের কাছে ডকুমেন্টারি ভিডিও বানাতে। জমিনদার তখন বলতে শুরু করে যে সেই গ্রামের দ্বিতীয় সারপঞ্চ এই ধর্মঘণ্টা তার দাদার দাদা বড় ধানপালেশ বানিয়েছিলেন। তার দাদা ছোট ধানপালেশ এটাকে রং করেছিলেন। এরপর তার বাবা এই সব কিছু ঠিক করেছিলেন, আর সেই হবে ভবিষ্যৎ সারপঞ্চ, সেই এসবের উত্তরাধিকারী হবে। যাক, এরপর তারা যায় মুন্সির ভিডিও বানাতে। মুন্সি বলে জমিনদার সবসময় ভাসুদার কাজে ঝামেলা সৃষ্টি করতে চায়, কিন্তু তাদের ভাসুদা দিদি গ্রামের জন্য কত কিছু করছে, জমিনদারের বদলে তো সেই গ্রামের ভালো করছে। দেখা যায় সেই সময় পুলিশ অফিসার তাদের উপর নজর রাখছিল। লাক্সমানেরও এতে সন্দেহ হয়। একদিন তারা ভাসুদার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। তখনই ভাসুদা মঞ্জুনাথ ওরফে বেদান্তকে ডেকে তাদের সবাইকে চা খাইয়ে দেয়। জমিনদার তখন মুন্সিকে তাদের উপর কড়া নজরদারি করতে বলে। মুন্সি বলে এরা ভালো লোক। জমিনদার বলে ভালো মানুষেরাই পরে ভালোভাবে ধোকা দেয়,
তাই সে যেন নজর রাখে। এরা তো যেখানে ইচ্ছা সেখানে গিয়েই শুটিং করছে। এরপর একদিন তারা চারজন একটা জায়গায় দাঁড়িয়েছিল, তখনই সেখান দিয়ে আঞ্জলি যাচ্ছিল। অপরদিক থেকে জন বাইকে করে একটা ব্যাগ নিয়ে আসে আর তার সামনে থামে। এরপরে ব্যাগটা আঞ্জলিকে দিয়ে বলে এখানে 15 লাখ টাকা আছে, সে যেন এগুলো ব্যাংকে রেখে আসে। তখন আঞ্জলি বলে এখন ব্যাংক বন্ধ হয়ে গেছে, কাল সে রেখে আসবে। জন তখন বলে গ্রামের ভালোর জন্য এই কাজ দেরিতে হলেও সমস্যা নেই, আঞ্জলি যেন এই কাজ করে নেয়। তো আঞ্জলি যখন ব্যাগটা নিচ্ছিল তখনই সেখান থেকে কয়েক বান্ডিল টাকা নিচে পড়ে যায়। বেদান্তের নজর তো সাথে সাথে সেদিকে যায়। বাবলু তখন বেদান্তকে বলে সে ভালো একটা গ্রাম খুঁজে বের করেছে, শহরের চেয়েও বেশি টাকা আছে এখানে। একদিন রাতে লক্ষ্মণ তার কাজ শেষে স্কুল ঘরে ফিরছিল, তখনই তার পেছনে সে পুলিশ অফিসার চলে আসে। লক্ষ্মণ তো এতে খুব ভয় পেয়ে যায়। তখনই সেই পুলিশ অফিসার বলে ঘন্টা বেজে যাওয়ার পরও সে বাহিরে কি করছে। লক্ষ্মণ বলে গ্রামের সৌন্দর্য ক্যামেরা বন্দি করার জন্য বেরিয়েছে। পুলিশ সেটা দেখতে চাইলে লক্ষ্মণ বলে এখন তো রাত, লাইটের আলো পড়বে। পুলিশ তখন তাকে তার গাড়িতে বসতে বলে। লক্ষ্মণ বলে না না, এর দরকার নেই, সে হেঁটেই চলে যাবে। তখনই পুলিশ অফিসার তার দিকে রাগী চোখে তাকায় আর তাকে সাথে সাথে গাড়িতে উঠতে বলে। লক্ষ্মণও তো ভয় পেয়ে উঠে পড়ে। তখনই তার মনে পড়ে বেদান্তের বলা কোডের কথা, বিপদে পড়লে সামান্থা রাশ্মিকা এদের নাম নিতে। লক্ষ্মণও তখন ওয়াকি টকির সিগন্যাল দিয়ে পুলিশ অফিসারকে জিজ্ঞেস করতে থাকে তার কাকে বেশি ভালো লাগে, সামান্থা নাকি রাশ্মিকা। বারবার সে এই নামগুলোই বলছিল। এতে বিরক্ত হয়ে পুলিশ অফিসার তাকে একটা ধমক দিয়ে চুপ করিয়ে দেয় আর বলে তার আনুষ্কাকে বেশি ভালো লাগে। বাবলু তখন ওয়াকি টকিতে লক্ষ্মণের সতর্ক বার্তা শুনছিল, তাই তারা সেখানে সবকিছু ঠিক করে নেয়। পুলিশের পর লক্ষ্মণকে নিয়ে সেখানে গেলে দেখতে পায় স্টুডিওর মতো করেই সবকিছু সাজানো আছে। পুলিশ অফিসার তখন বেদান্তকে বলে ভালো জায়গা ছেড়ে স্কুলে কেন থাকছে সে। বেদান্ত বলে তাদের কাজের জন্য নীরব পরিবেশের দরকার, তাই এখানে এসেছে। তখনই পুলিশ অফিসার সিগারেট ধরায় আর জিজ্ঞেস করে বাকি আর একজন কোথায়, তাকে দেখা যাচ্ছে না কেন। সেখানে তো তখন জ্যাক উপস্থিত ছিল না। ঠিক সেই সময়ই দেখা যায় পুলিশ অফিসারের সিগারেটটা মাটিতে পড়ে আর আমরা দেখতে পাই বেদান্তের টেবিলের নিচে সুরঙ্গের পথ ছিল আর সেখানেই মাথা বের করে জ্যাক মদ পান করছিল। এদিকে পুলিশের সিগারেট নিচে পড়ায় তো বাকি দুজন বেশ ভয় পেয়ে যায় যে পুলিশ না এবার সেই সুরঙ্গ দেখে ফেলে, কিন্তু পুলিশ তো সেই সিগারেট চুপচাপ তুলে নেয়, কিন্তু টেবিলের নিচে সে খেয়ালই করে না। এরপরই সে তাদের বলে রাতে যেন তারা বাইরে বের না হয়, কারণ অনেক লোক গায়েব হয়ে যাচ্ছে, তাদের এভাবে বাইরে রাতের বেলা ঘোরাফেরা করা মোটেও ঠিক হবে না। এটা শুনে বাবলু বলে এত শান্তি থাকার পরেও এই গ্রামের লোক নিখোঁজ হচ্ছে, অফিসার এসব কি বলছে। তখনই অফিসার মুখ বন্ধ রাখতে বলে তাদের। এতটুক বলেই সে সেখান থেকে চলে যায়। তখন তো তারা সবাই হাফ ছেড়ে বাঁচে। পরদিন তারা যাওয়ার পথেই আঞ্জলিকে দেখতে পায়। বেদান্ত তখন বলে ব্যাংক লুট করতে হলে আগে একে পটাতে হবে, তাই সে আঞ্জলির কাছে যায় আর আঞ্জলিকে বলে তার গাড়িতে উঠতে, সে তাকে নামিয়ে দিবে। আঞ্জলি তখন মানা করে আর বলে গ্রামের লোক তাকে গাড়িতে দেখলে ভাববে যে তাদের দুজনের মধ্যে কিছু একটা চলছে, যেটা মোটেও ভালো কিছু হবে না। এতে তার নামও খারাপ হবে আর বেদান্তের নামও খারাপ হবে। এর চেয়ে ভালো সে পায়ে হেঁটেই চলে যাবে আর সে যেন গাড়িতে করেই চলে যায়। তখনই বেদান্ত লক্ষ্মণদের যেতে বলে আর সে গাড়ি থেকে নেমে পড়ে আর আঞ্জলির সাথেই হাঁটতে থাকে। এরপর সে আঞ্জলিকে বলে পড়ালেখা করেছে, সে ব্যাংকেও চাকরি করছে, গ্রামের জন্য কাজও করছে, বিয়েও করেনি এখনো, তো এখন কি সে নিজের জন্য কিছু ভাববে না? সারপাঞ্চের এত নামের জন্য যদি কেউ ক্রেডিট পায় তাহলে সেটা তো আঞ্জলি। তারপরও সে কেন এত ভয় পেয়ে চলে? তার নিজের উপর বিশ্বাস রাখতে হবে। এরপর সে আঞ্জলিকে বলে সে যেন প্রথমে তার চিন্তা ভাবনা বদলায়, তাহলে এই গ্রামের লোকের দৃষ্টিভঙ্গি এমনিতেই বদলে যাবে। বেদান্তের এই সব কথা শুনে তো আঞ্জলির বেশ ভালো লাগে, তাই সে তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। তখনই বেদান্ত তার হুঁশ ফিরিয়ে আনে। এরপর আবারও দুজন মিলে পথ চলতে থাকে। সেদিন রাতের বেলা দেখা যায় আঞ্জলি বাসায় গিয়ে বেদান্তের কথাগুলোই বারবার ভাবছিল। সে নিজেও বলতে থাকে যে যদি আমরা নিজের চিন্তা ভাবনা বদলাই তো তারা তাদের দৃষ্টিভঙ্গি বদলাবে। তখনই তার চাচাতো বোন বলে ইতিমধ্যেই 100 বার সেই কথাটা বলে ফেলেছে, আর কতবার বলবে শুনি। আঞ্জলি তখন তাকে ফেসবুকে মঞ্জুনাথ লিখে সার্চ দিতে বলে।
যাকের পরের দিন দেখা যায় বেদান্তরা আবার তাদের সেই নকল ডকুমেন্টারির কাজ শুরু করেছে। তার একজন পুরুষের ইন্টারভিউ নিচ্ছিল। তখনই আঞ্জলি সেই পুরুষকে সরিয়ে ক্যামেরার সামনে চলে আসে আর জিজ্ঞেস করে বেদান্ত কোথায়। লাক্সমান তো খুবই অবাক হয়ে যায় যে আঞ্জলি কিভাবে বেদান্তের আসল নাম জানলো, কারণ তারা তো তাকে বেদান্তের নাম মঞ্জুনাথ বলেছিল। আঞ্জলি তখন লাক্সমানকে বলে সে যেন বেদান্তকে বলে দেয় আধা ঘন্টার ভেতর অবশ্যই নদীর পাশে চলে আসতে, আঞ্জলির সাথে দেখা করতে। লাক্সমান তো এই কথা শুনে দৌড়ে চলে যায় আর বেদান্তকে ঘুম থেকে তুলতে থাকে। তাকে ঘুম থেকে জাগানোর পরপরই সে বলে সে আঞ্জলিকে কি বলেছে। সে তো এসেই আজকে তাকে জিজ্ঞেস করছিল বেদান্ত কোথায়, সে তার আসল নাম কিভাবে জানলো। বেদান্তের কানে হেডফোন থাকায় সে তো লাক্সমানের কথা শুনতেই পায় না। এরপরে সে হেডফোন খুলে বলে সে কি বলছে। লাক্সমান বলে যা বলছে সব সত্যিই বলছে। তখনই বেদান্ত জিজ্ঞেস করে তো কি বলেছে আঞ্জলি শুনি। লাক্সমান জানায় যে আঞ্জলি এসে তাকে জিজ্ঞেস করেছে যে বেদান্ত কোথায়, তার সাথে যেন সে দেখা করে। আর সে কিন্তু বেদান্তই বলেছে, মঞ্জুনাথ বলেনি। বেদান্ত এটা শুনে একটু চিন্তায় পড়ে যায়। এরপরই সে জিজ্ঞেস করে তো আঞ্জলি কোথায় দেখা করতে বলেছে। লাক্সমান জানায় হ্রদের কাছে। বেদান্ত তখন সেদিকে যাওয়ার জন্য দ্রুত উঠে পড়ে। সেই সময় লাক্সমান বাবলুকে বলে এই বেদান্ত আঞ্জলির জন্য পাগল হয়ে গেছে। এরপরে বাবলু বেদান্তকে পেছন থেকে ডাক দেয় আর বলে বেদ ভাই, দুর্বলতার জন্য একটা ঔষধ আছে, তা হলো সাহস। একটা নিলেই বোম ব্লাস্ট হয়ে যাবে, তাই ভয় না পেয়ে সে যেন নিজের উপর বিশ্বাস রাখে আর দৃঢ়তার সাথে সেখানে যায়। এরপরে বেদান্ত পৌঁছে যায় লেকের কাছে। আঞ্জলি তখন তার কাছে এসে জিজ্ঞেস করে সে তাকে মিথ্যা কেন বলল। সে কেন বলল যে তার নাম মঞ্জুনাথ। সে সারা রাত ফেসবুকে মঞ্জুনাথ লিখে সার্চ দিয়েছে আর কত আজে বাজে আইডিতে ঢুকে এসেছে। এরপরই সে মুভি কমিউনিটির ফটো দেখছিল। তখনই সে দেখতে পেয়েছে যে সে ভেঙ্কাটেশের পেছনে দাঁড়িয়ে আছে আর সেখানে তার নামও ছিল, তার নাম বেদান্ত রাম। ওটা তো সেই ছিল তাই না। বেদান্ত এইসব শুনে বলে ও শুধু এইটুকু কথা। আঞ্জলি বলে কেন, আর কিসের কথা হবে। বেদান্ত তখন তাকে বলতে থাকে আরে আসল নাম তো বেদান্ত আর মঞ্জুনাথ হচ্ছে স্ক্রিন নেম। আমি আসলে আমার নামটা গোপন করেই এই ডকুমেন্টারিটা বানাতে চাচ্ছিলাম, তাই এই নাম দিয়েছি। আঞ্জলি তখন বলতে থাকে তাই বলে মঞ্জুনাথ মনে হচ্ছে কোনো চাচার নাম। বেদান্ত রাম এই নামটাই তো সুন্দর। বেদান্ত তখন বলে শুধু শুধু এতটা সময় নষ্ট করলে, আমাকে জিজ্ঞেস করলে তো আমি নিজেই বলে দিতাম সব। আর তাছাড়া আঞ্জলি তার প্রোফাইলে কেন গিয়েছিল। আঞ্জলি তো এই কথা শুনেই লজ্জা পেয়ে কিছু না বলে সেখান থেকে চলে যাচ্ছিল। বেদান্ত তখন তাকে পেছন থেকে ডাক দেয় আর আবারও জিজ্ঞেস করে সে কেন ঢুকেছিল। আঞ্জলি তখন বলে ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে। এখানেই আমরা বুঝতে পারি বেদান্ত আঞ্জলিকে পটিয়েই নিয়েছে। তো এরপরই শুরু হয় বেদান্তের মিথ্যা ভালোবাসার খেলা আর আঞ্জলির আরো একবার বিশ্বাস করা। তো এরপরই দেখা যায় বেদান্ত ফিরে গিয়ে আঞ্জলির ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে। এভাবেই দিন যেতে থাকে আর আঞ্জলি বেদান্তকে আরো বেশি ভালোবাসতে থাকে। বেদান্ত কাজের ফাঁকেই আঞ্জলির সাথে ফোনে কথা বলতো। আঞ্জলিও সারাক্ষণই বেদান্তের কথাই ভাবতো। আঞ্জলি তো নাচও করতো, তাই বেদান্ত একদিন তার সেই নকল ডকুমেন্টারির জন্য তার এই নৃত্যেরও শুট করে নেয়। এভাবেই তারা দুজন একসাথে অনেক সময় কাটাতে থাকে। লাক্সমান আর বেদান্ত একদিন বসেছিল, তখনই আঞ্জলি এসে বলে ডকুমেন্টারির জন্য তার ইন্টারভিউ নিবে না সে। লাক্সমান সাথে সাথে ক্যামেরা অন করে আর বেদান্ত তাকে প্রশ্ন করা শুরু করে। প্রথমে সে জিজ্ঞেস করে এই গ্রাম কেমন। আঞ্জলি উত্তরে বলে অদ্ভুত একটা গ্রাম। বেদান্তের পর সারপাঞ্চের কথা জিজ্ঞেস করে। আঞ্জলি বলে বাসুটা তো খুবই ভালো। এরপর বেদান্ত জমিনদারের কথা জিজ্ঞেস করলে সে জানায় লোকটা খুবই খারাপ, বাসুদার সাথে শুধুই ঝামেলা করে। আর ওই পুলিশ অফিসার সে তো সবার উপর সন্দেহ করে। এরপরে বেদান্ত বলে আচ্ছা আর ওই যে মোহন যে তাকে ধোকা দিয়েছিল তার কথা কি বলবে। এই কথা শুনেই আঞ্জলি বলে ডকুমেন্টারিতে তো এটা সে বলতে পারবে না, কিন্তু বেদান্তকে সে বলতে পারবে। এই শুনেই লাক্সমান ক্যামেরা বন্ধ করে আর গলা খাকারি দেয়। তখন আঞ্জলি আর বেদান্ত একটা জায়গায় গিয়ে বসে। আঞ্জলি বলে মোহনের কাছ থেকে ধোকা খাওয়ার পর থেকে সে সোনা পড়তে ভয় পায়। তখনই বেদান্ত আঞ্জলির হাতে থাকা একটা আংটি দেখিয়ে বলে তো এটা কে দিয়েছে। আঞ্জলি বলে যে আসলে এটা তার বাবার শেষ স্মৃতি, তাই সে এটা তার কাছে রেখে দিয়েছে। তার মনের কোনো কথা বলতে হলে সে তার বাবাকেই বলে। তখনই বেদান্ত তাকে জিজ্ঞেস করে তার কি কথা বলা হয়েছে।
আঞ্জলি বলে, হ্যাঁ ফ্রেন্ড, বলা হয়েছে, বাকি সব পরে বলবো। এরপর আবারও তাদের দুজনের একসাথে কাটানোর সময় দেখানো হয়। দুজন দুজনের সাথে সারাক্ষণ ফোনে কথা বলতো আর একসঙ্গে ঘুরে বেড়াতো। এরপর আমরা দেখি বেদান্তরা তো সবসময় ড্রিঙ্ক করতো, তাই একদিন আঞ্জলি বলে, সবসময় এসব কেন খাও তোমরা? বেদান্ত বলে, খাবার কে বানিয়ে দিবে, এসব খেয়েই পেট ভরি। তখনই আঞ্জলি তাদের জন্য খাবার রান্না করে নিয়ে আসে। এতে তো বেদান্তরাও খুশি হয়ে যায়। এরপর দেখা যায় বেদান্ত প্রতিদিন আঞ্জলির কাছে ব্যাংকে চলে যেত, সেখানেই দুজন একসাথে খাবার খেত। তারা দুজন একসাথে সময় কাটিয়ে একজন আরেকজনের খুব কাছাকাছি চলে এসেছিল। এরপরই বেদান্ত তার প্রতিবিম্বের সাথে কথা বলতে যায়। আবারও সে তার প্রতিবিম্বকে জিজ্ঞেস করে সে কি আঞ্জলির প্রেমে পড়ে গিয়েছে। আঞ্জলি যেভাবে কথা বলে অনেক কিউট লাগে, তার সাথে থাকতেও তার খুব ভালো লাগে। তখন তার প্রতিবিম্ব বলে, নাটক করা বন্ধ কর, তুই ভালোবাসার জালে ফেসে যাচ্ছিস। তখন বেদান্ত বলতে থাকে, আমরা এখানে কেন এসেছিলাম? ব্যাংক লুট করতে। তাই সে নিজেই নিজেকে বলতে থাকে, ফোকাস কর বেদান্ত, প্রেম বাদ দিয়ে লুট করার দিকেই মনোযোগ দে। তখনই তার প্রতিবিম্ব বলে, সমস্যা নেই, এসব বিনোদনেরও লাইফে দরকার আছে, সবারই তো ইচ্ছা আছে, শখ আছে, সবকিছুরই তো দরকার জীবনে, তাই না? তখন বেদান্ত বলে, হ্যাঁ দরকার তো। তখনই তার প্রতিবিম্ব তাকে ধমক দিয়ে বলে, আগে যে কাজে এসেছিস সেটা সম্পন্ন কর, তারপর সব পাওয়া যাবে। এখন এসব নিয়ে চিন্তা করে নিজের ফোকাস নষ্ট করিস না। যাক, এরপরে আমরা জমিনদারকে দেখি। সে বেদান্তের দেয়া তাদের আইডেন্টিটি পেপারটা দেখছিল আর বলছিল এদের নামের সাথে এদের মুখের কোনো মিল নেই। তখনই পাশ থেকে মুন্সি বলে, ভাসুদা ম্যাডাম তাদের পারমিশন দিয়ে দিয়েছেন শুটিং এর জন্য, তাহলে সমস্যা কি? তখন জমিনদার ধমক দিয়ে বলে, পারমিশন দেবার সে কে? কাজের মহিলার অবৈধ মেয়ে এসে, তাই তার কথা বাদ দিয়ে বেদান্তের উপর যেন মুন্সি নজর রাখে। এরপরই বেদান্তের দেখা যায় তারা তাদের ডকুমেন্টারির ভিডিও বানাচ্ছিল। লক্ষ্মী নামের একজন মহিলা বলছিল তার ছেলে বাবু 3 সপ্তাহ ধরে নিখোঁজ, কোনো খবর পাওয়া যাচ্ছে না তার। বাড়ি থেকে সেই যে বেরোলো আর ঘরে ফিরে আসেনি, তাই তারা যেন তাদের ভিডিওতে ভালো করে তার ছেলের ফটোটা দেখায়। এটা দেখেই যেন সে ফিরে আসে, সে যেন এটা দেখতে পায় যে তার মা তার জন্য ঘরে অপেক্ষা করছে। তখনই এক বয়স্ক লোক এসে লক্ষ্মীকে বলে যে তার এসব পুরনো কাহিনী বলা সে যেন বন্ধ করে। বাবু হয়তো কোনো কাজের জন্য গ্রাম ছেড়ে গিয়েছে, এই গ্রামে শুধু গুড়ের ব্যবসা করতে কারই বা ভালো লাগে, তার বয়স হলে সে ঠিকই ফিরে আসবে। লক্ষ্মণ এই সব ভিডিও করছিল। তখনই সেই লোক বলে এসব কিছু ডকুমেন্টারিতে না দিতে। সেদিন রাতেই তাদের টানেল তৈরির কাজ শুরু হয়ে যায়। লক্ষ্মণ নিজের জায়গায় গিয়ে তার পজিশন জানিয়ে দেয়। বেদান্ত রেডি হয় আর এদিকে বাবলু একটা কাণ্ড করে বসে। সে তো প্রতিদিন একটা বোম দিয়ে টানেল তৈরির কাজ করত, কিন্তু আজ সে 2টা লাগিয়ে দেয়। আর লক্ষ্মণ বোম ব্লাস্ট করতে বললেই বাবলু ব্লাস্ট করে দেয়, কিন্তু দেখা যায় এই বোম এত জোরে ব্লাস্ট হয় যে রুমের জিনিস এদিক ওদিক হয়ে যায়। আর লক্ষ্মণ যে ঘন্টার কাছে ছিল সেটার দেয়ালও ফেটে যায়। বেদান্ত তখন বাবলুকে জিজ্ঞেস করে গান পাউডার বেশি দিয়ে দিয়েছে নাকি সে আজ? বাবলু বলে না তো। এরপরই বেদান্ত লক্ষ্মণের সাথে যোগাযোগ করতে চায়, কিন্তু লক্ষ্মণের ওয়াকি টকি তার হাত থেকে নিচে পড়ে গিয়েছিল। কয়েকবার চেষ্টা করেও যোগাযোগ করতে না পেরে সে লক্ষ্মণের কাছে যায়। তার কাছে গিয়ে বেদান্ত অবাক হয়ে যায়, কারণ ওই ঘন্টিটা ভেঙে পড়ে আছে। গ্রামের লোকেরাও তো সেখানে চলে এসেছিল, সারপঞ্চও সেখানে দ্রুত এসে উপস্থিত হয়, সাথে আঞ্জলি এবং পুলিশ অফিসারও ছিল। এরপর জমিনদার বলতে থাকে এটা তার দাদার হাতে গড়া ঘন্টা, আজ এটা কেউ ধ্বংস করে দিয়েছে। এটা শুধু ঘন্টা ছিল না, তার দাদার নেয়া সিদ্ধান্তগুলোর প্রতীক ছিল। তখনই সারপঞ্চ ভাসুদা বলে তিনি তারও দাদা ছিল, তার শরীরেও তার দাদার রক্তই বইছে। বোঝাই যায় জমিনদারের বাবারই অবৈধ মেয়ে হচ্ছে ভাসুদা, আর এই মেয়ে সারপঞ্চ হয়েছে আর জমিনদার সারপঞ্চ হতে পারেনি, এ কারণেই সে ভাসুদাকে দেখতে পারে না। যাক, তো তখন তাদের কথার মাঝখানে ঘন্টা বাজানোর দায়িত্বে থাকা রাঙ্গা বলে দিদি অনেক বড় একটা আওয়াজ শোনা গিয়েছিল, সেই আওয়াজেই ধর্মঘণ্টা ধ্বংস হয়ে গেছে। কিছু তো একটা হয়েছেই, আমরা আপনাকে বলেছিলাম পাইপলাইন এখানে না বসাতে। তখনই তাকে চুপ করিয়ে ভাসুদা বলে সে গ্রামের সারপঞ্চ, সে এর দায়ভার নিবে, তারা আবারও এই ঘন্টিটা ঠিক করাবে। এরপরে বেদান্ত বাবলুকে বকা দিতে থাকে। সে বলে কতবার বলেছি বোমের ইন্টেন্সিটি কম রাখতে, এখন তার জন্য ধর্মঘণ্টা ধ্বংস হয়ে গেছে। বাবলু বলতে থাকে এটা তার জন্য কেন ধ্বংস হতে যাবে? বেদান্ত বলে কারণ বোম অতিরিক্ত ইন্টেন্সিটিতে ব্লাস্ট করা হয়েছিল, এর প্রভাবেই এসব হয়েছে। প্রভাব যদি এর চেয়ে বেশি হয়
তো সব পুরনো দালান ভেঙে যাবে। এই কথা আমার তোকে বলার ছিল না, তোর নিজে থেকেই বোঝা উচিত ছিল। সম্পূর্ণ প্ল্যানটাই নষ্ট করে দিলি তুই। বাবলু বলে ঠিক আছে, এখন থেকে কম ইন্টেন্সের বোম রাখবো। বেদান্ত বলে তুই কি গাধা? ধর্মঘণ্টা ধ্বংস হয়ে গেছে, এখন তারা বোম ব্লাস্ট কিভাবে করবে? তারা তো ধরা পড়ে যাবে শব্দ হলে। তখনই জ্যাক টানেল থেকে বেরিয়ে আসে আর বলে আজ খুব ভালো বোম ব্লাস্ট করেছে, এজন্য একেবারে ব্যাংক পর্যন্ত পৌঁছে গেছে তারা। তার এই কথা শুনে তো সবাই অবাক হয়ে যায়। সে বলতে থাকে এখন আর কোদাল, বালতি, পাউডার, বারুদ এসবের দরকার নেই, এখন সবাই ব্যাগ নিয়ে ফাইনাল মিশনের জন্য চলে আসো। এরপরে তারা টানেল দিয়ে ব্যাংকের পথে যেতে থাকে, কিন্তু সেখানে গিয়ে তারা দেখতে পায় ব্যাংকে পৌঁছানোর জন্য তাদের আরো কিছু জায়গার মাটি কাটতে হবে। এই দেখে তো বেদান্তের কিছুটা সন্দেহ হয়। জ্যাক যখন মাটি কাটছিল তখনই একটা দেয়াল আসে সামনে। সেই দেয়াল ভেঙে তারা ভেতরে প্রবেশ করে। সবাই তো খুব খুশি যে তারা ব্যাংক পর্যন্ত পৌঁছে গেছে, কিন্তু তখনই দেখা যায় তারা যেখানে এসেছে সেখানে ব্যাংক নয়, আশেপাশে পড়েছিল অনেক মানুষের কঙ্কাল। তারা চারজন তো এটা দেখে খুবই ভয় পেয়ে যায়। তখনই লাক্সমান বাবলুকে জিজ্ঞেস করে সে বোম কোথায় রেখে ব্লাস্ট করেছিল। তখনই বেদান্তাকে চুপ থাকতে বলে আর গ্রামের ম্যাপ বের করে দেখতে থাকে। তখনই সে বুঝতে পারে তারা সারপঞ্চ বাসুদার ঘরের বেসমেন্টে চলে এসেছে। এই কথা শুনে তো সবাই হতবাক হয়ে যায়। সারপঞ্চের ঘরের বেসমেন্টে এইসব কি? তারা যে পথ তৈরি করেছিল সব ঠিকই ছিল, কিন্তু মাঝপথে ছিল সারপঞ্চের ঘর, আর এটা তার ঘরেরই বেসমেন্ট। তারা এটা আশা করেনি। এখন কি করবে তারা যদি ফেসে যায়? পরে লাক্সমান বেদান্তকে বলে সে বলেছিল এই গ্রামে ক্রাইম হয় না, নীরব শান্ত একটা গ্রাম এটা, সবাই খুব হাসি খুশি থাকে, কিন্তু এখানে তো শহরের চেয়ে ভয়ঙ্কর ক্রাইম দেখা যাচ্ছে। বাবলু বলে সারপঞ্চের বেসমেন্টে এত কঙ্কাল কেন পড়ে আছে সেটাই তো সে বুঝতে পারছে না। তখনই একজন সেখানে কাশি দিলে তারা তো ভয় পেয়ে যায়, কিন্তু তখনই লাক্সমান সেই লোককে চিনতে পারে। এই লোকটা সেই লোক যার কথা লক্ষ্মী তাদের ডকুমেন্টারির ভিডিওতে বলেছিল। লক্ষ্মীর ছেলে বাবু সে, আর সে 3 সপ্তাহ ধরে নিখোঁজ। তখন বেদান্ত বাবুকে জিজ্ঞেস করে এই গ্রামে আসলে চলছেটা কি? বাবু তখন বলতে শুরু করে এই গ্রামে গুড় নয় বরং সাদা স্ফটিক বিক্রি করা হয়। আপনাদের বোঝার সুবিধার্থে বলে দেই, এই স্ফটিক হচ্ছে এক ধরনের খনিজ পদার্থ। এটা ভূপৃষ্ঠেই অহরহ পাওয়া যায়, এর মূল্য অনেক বেশি। তো এখানে সারপঞ্চ বাসুদার সব কাহিনী বাইরে আসতে থাকে। বাবু আরো বলতে থাকে কিছু বছর আগে ধান পালেশ তার সোনা, জায়গা, জমি সবকিছু তার ছেলে জমিনদারকে দিয়ে দিয়েছিল, আর তার অবৈধ সন্তান বাসুদাকে একটা জঙ্গলে ফেলে এসেছিল। সেখানে বাসুদা একটা স্ফটিক পাথর খুঁজে পায়, আর সে যখন জানতে পারে যে ধানপালেশ তার আসল পিতা ছিল তখনই সে তার বাবাকে খুন করে। এরপর থেকে সেই স্ফটিক পাথরগুলো সব ফ্যাক্টরিতে নিয়ে আসতো। কেউ যেন তার এই খবর জানতে না পারে, সেজন্য সেখানে গুড়ের ভেতরে স্ফটিক পাথরগুলো রেখে বিদেশে বিক্রি করত। এ কারণেই তাদের এত টাকা পয়সা। আর এই গ্রাম থেকে যতজন লোক নিখোঁজ হয়েছে সবাই তার সত্যটা জেনে যাচ্ছিল। সারপঞ্চ খুব ভয়ানক এক মহিলা, যে বা যারা তার গোপন তথ্য জেনে যাচ্ছিল তাদের সে জীবন্ত পুড়িয়ে অথবা গুলি করে মেরে এই বেসমেন্টে রেখেছে। আর এখন বাবুকেও সে মারতে চায়। তখনই সেখানে বাতিগুলো জ্বলে উঠলে বাবু তাদের জলদি লুকিয়ে পড়তে বলে, কারণ এখন বাসুদা এখানে আসবে। তারা সবাই তখন তার কথা শুনে দ্রুত লুকিয়ে পড়ে। তখনই দেখা যায় বাসুদা আর জন আসে। বাবু তখন বলতে থাকে যে তাকে মেরে কি সে তার কুকর্ম সবার কাছ থেকে আড়াল করতে পারবে? একদিন না একদিন কেউ এই সব কিছু সবার সামনে ঠিকই নিয়ে আসবে। এই কথা শুনেই বাসুদা স্ফটিক পাথর দিয়েই বাবুর গলা কেটে দেয়। বেচারা সেখানেই মারা যায়। বেদান্তরা তো এই দৃশ্য নিজেদের চোখে দেখতে পেয়েছিল। তারা অনেক ভয় পেয়ে যায়, তাই তারা সেখান থেকে পালিয়ে যেতে নেয়। কিন্তু তখনই জন সেখানে চলে আসে আর জানায় বাসুদা তাদের সাথে দেখা করতে চেয়েছে। তারা তো খুব ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু দেখা যায় বাসুদা তো তাদেরকে খাওয়ার জন্য ডেকেছে, আর সে তখন তাদের আসল নামেই ডাকতে থাকে। লাক্সমান তো এতে ভয় পেয়ে সত্যিটা বলতেই যাচ্ছিল, কিন্তু তখনই বেদান্ত তাকে থামিয়ে দেয় আর বলতে থাকে আসলে স্ক্রিনে শো অফের জন্য তাদের এই নামগুলোর প্রয়োজন ছিল, তাই তারা নকল নাম ব্যবহার করেছে। বাসুদা তখন বলে হ্যাঁ, সে তাদের ডকুমেন্টারি দেখেছে বিউটিফুল লোটাস। তারা যেন তাদের গ্রামের এই ডকুমেন্টারিও সেভাবেই সুন্দর করে বানায়, আর তারা যেন তার সেই ফ্যাক্টরিতে শুধু না যায় তাহলেই হবে। এরপরে লাক্সমান স্কুল ঘরে ফিরে এসে বেশ রাগারাগি করতে থাকে, কারণ বাসুদা তাদের সবকিছু জেনে গিয়েছিল। যে কোনো সময় সে তাদেরকে মেরেও ফেলতে পারে, কিন্তু সে এখনো তাদের সেই টানেলের ব্যাপারে জানে না। তাই তারা সিদ্ধান্ত নেয় ওই টানেল বন্ধ করে দ্রুত
চলে যাবে। কিন্তু বাবলু বলে যে সে সব সময় বেদান্তের কথা শুনে চলতে পারবে না, সে এখন পুলিশ স্টেশনে গিয়ে সব বলে দিবে। বেদান্ত তখন তাকে থামিয়ে দেয় আর বলে এসব করলে তারা কিন্তু নিজেরাও ফেসে যাবে। যাক, এরপরই সে আঞ্জলির সাথে দেখা করে। সে এখন আঞ্জলিকে সত্যিই ভালোবেসে ফেলেছিল। তো এর পরদিন দেখা যায় সেই ধর্মঘণ্টা বসানো নিয়ে আলোচনা হতে থাকে। সেখানে পুলিশও এসেছিল। তার তো সন্দেহ দিন দিন বেড়েই চলেছে। যাক, এসব শেষ হলে বেদান্ত রাঙা নামের একজনকে এনে ফিল্ম করতে থাকে। সে তার কাছে জানতে চায় পানির পাইপলাইনের জন্যই কি ঘন্টা সেদিন পড়ে গিয়েছিল। রাঙা বলে সে নিশ্চিত এর জন্যই পড়েছে। এই পাইপলাইন পানির ট্যাঙ্ক থেকে শুরু হয়ে ব্যাংকের দিকে যায়, এরপর সারপাঞ্চের ঘর হয়ে গ্রামের বাইরে যায়। এ কথা শুনে বেদান্ত আবারও চুরির প্ল্যান করে যে তারা পাইপলাইনের ভেতর দিয়ে ব্যাংক ডাকাতি করবে। এরপরই দেখা যায় জ্যাককে পুলিশ গ্রেফতার করলে জমিদার তাদেরকে সেখান থেকে বাঁচিয়ে তার ঘরে নিয়ে যায় কথা বলার জন্য। সে বলে তাদের একজনকে খুন করতে হবে, এজন্য সে টাকাও দিতে চায়। কিন্তু বেদান্ত বলে তারা ক্রিমিনাল নয়। জমিদার তখন বলতে থাকে ডকুমেন্টারিতেই মারতে হবে। তারা যেন বাসুদাকে ডকুমেন্টারিতে খারাপ বানিয়ে তাকে সারপাঞ্চ হতে সাহায্য করে। যাক, এরপরই বেদান্ত আঞ্জলিকে সত্যি কথাটা বলে যে তারা আসলে ডকুমেন্টারি নয়, চুরি করতে এখানে এসেছে। আঞ্জলিতে তখন বেশ হতাশ হয়ে যায় যে সে আবারও এক চোরের প্রেমে পড়ল। তখনই তারা আঞ্জলিকে নিয়ে বাসুদার কৃতকর্ম দেখাতে যায়। এসব দেখে আঞ্জলিও তাদের প্ল্যানে সামিল হয়। আঞ্জলি বাইরে থেকে তাদের সাহায্য করছিল আর তারা টানেল তৈরি করছিল। এদিকে আর এক অঘটন করে বসে থাকে জ্যাক। সে বাসুদার বেসমেন্টে গিয়েছিল টানেল বন্ধ করতে। সেখানেই সে তার ওয়াকি টকি ফেলে আসে আর সেটা পেয়ে যায় জন। বেদান্ত যখন যোগাযোগ করতে চাইছিল তখন সে জ্যাকের কোড নেম ধরে বলতে থাকে আজ রাতেই তাদেরকে কাজ শেষ করতে হবে। এখানেই কাহিনী নেয় আর এক মোড়। বাসুদা পুলিশ, জমিদার, আঞ্জলি আর বেদান্তের গ্রুপের কথা জেনে যায়। সে প্রথমে আঞ্জলির কাছে যায়। এরপরে আঞ্জলি এবং লক্ষ্মণদের চারজনকে বেসমেন্টে এনে টর্চার করতে থাকে। সেই সময় আবার দেখা যায় জমিদার বাসুদার সেই ফ্যাক্টরিতে গিয়ে কিছু গোলমাল করছিল। এটা জানতে পেরে বাসুদারাও সেখানে চলে যায় আর এই সুযোগেই বেদান্তরা সেখান থেকে মুক্ত হয়ে যায়। এরপরে তারা প্ল্যান অনুযায়ী ব্যাংক থেকে টাকা চুরি করতে সক্ষম হয়। এরপরে তারা পুলিশকে স্কুল ঘরে পাঠিয়ে গ্রাম ছেড়ে পালাতে যায়। কিন্তু মাঝপথে বাসুদা তাদের পথ আটকে বসে। সে তো তাদের সবাইকে মেরে ফেলার হুমকি দেয়। জমিদারের তো তখন কিচ্ছু করার ছিল না। এদিকে পুলিশ বাসুদার বেসমেন্টে চলে যায়। সেও তার সব কৃতকর্মের কথা জেনে যায়। এরপরই বাবলু সেখানে একটা বোম ব্লাস্ট করিয়ে পালাতে থাকে সবাইকে নিয়ে। অন্যদিকে গ্রামের বাইরে বাসুদা সবাইকে মুভি দেখাতে ব্যস্ত রেখেছিল। এরপরে বেদান্ত সবাইকে নিয়ে সেখানে যায় বাসুদার সবকিছু সামনে আনতে। কিন্তু সেখানে গিয়ে তো তারা জানতে পারে যে গ্রামের সবাই বাসুদার সাথেই আছে। কিন্তু তখন তারা বুদ্ধি করে তাদের কাছে থাকা ড্রোন দিয়ে তাদেরকে ভয় দেখায়। কিন্তু এর মধ্যেই আবার ড্রোনের চার্জ শেষ হয়ে যায়, তাই তারা আবারও ফেসে যায়। তখন তারা কোনোভাবে সেই ওয়াটার ট্যাঙ্কের দিকে যেতে থাকে। আর এদিকে জন সবাইকে নিয়ে স্কুল ঘরে গিয়ে তাদের জন্য অপেক্ষা করছিল। কিন্তু সেখান থেকে তো বেরিয়ে আসে পুলিশ। সে এসেই তার প্রমোশনের খুশিতে বলে সব চোর একসাথে। আর এদিকে বেদান্তরা পাইপলাইন ধরে বাইরে বেরিয়ে আসে। সেখানে বেদান্তার শেষ প্ল্যান করে আর ডকুমেন্টারির নামে করা সব রেকর্ড ভাইরাল করে দিয়ে 5 বছর ধরে শান্তির পুরস্কার পাওয়া গ্রামের নাম ধুলোয় মিশিয়ে দেয় আর নিজের নাম করে নেয় ফিল্মের দুনিয়াতে। পুলিশও বাসুদাকে গ্রেফতার করে আর গ্রামের নতুন সারপঞ্চ হয় জমিদার। এরপর জমিদার বেদান্তের কাছে এসে তাকে অনেকগুলো টাকা দেয় আর বলে ধানাপল্লীতে যে ঘটনা হয়েছে সেটা নিয়ে একটা মুভি বানাতে। এতে তো বেদান্ত অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ অবশেষে তার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আর এই দৃশ্যের সাথে সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। তো এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক কমেন্ট বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।